কথা, কাহিনী ও গল্প, কিছুটা কাল্পনিক ও কিছুটা সত্যি ঘটনার আধারে তৈরি ভয়, রহস্য ও রোমাঞ্চের কিছু গল্প আপনাদের সামনে নিয়ে আসবে। কথা, কাহিনী ও গল্পে আমাদের আজকের গল্প অভিশপ্ত রাত্রি, প্রথম পর্ব। গল্পের সূত্রধর রুমা চট্টোপাধ্যায়। গল্পের চরিত্র পাঠে সুনীল আগরওয়াল, সঞ্চিতা, অনির্বাণ, সজিদ আলী, বিপ্লব ব্যানার্জি, সব্যসাচী এবং অর্পিতা বসু। শুরু করা যাক আজকের গল্প। রবিবারের সকাল, ছুটির দিন হলেও আজ বেশ সকাল সকাল উঠে পড়েছে রণজয়। রণজয় হলো একজন প্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বর্তমানে পুনেতে কর্মরত। আর রণজয়ের স্ত্রী পৃথা একজন ফ্যাশন ডিজাইনার, সম্প্রতি পুনেতে একটা বুটিক খুলেছে। পৃথা আর রণজয় একে অপরকে প্রায় 12 বছর ধরে চেনে। একই কলেজে একসাথে পড়তো ওরা। গত বছর ওরা রেজিস্ট্রি ম্যারেজ করে পুনেতে একটা ফ্ল্যাট নিয়ে পাকাপাকিভাবে সেখানেই সেটেল করেছে। গত মঙ্গলবার কিছুদিনের ছুটি নিয়ে রণজয় ও পৃথা কলকাতা এসেছে পৃথার মাস্তুতো বোনের বিয়ে কাটাতে। এছাড়াও পরিবারের সঙ্গে সময় কাটানো, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, এই সব কিছু তো আছেই। এরই মধ্যে গতকাল রাতে রণজয়ের স্কুলের এক বন্ধু রক্তিমের কলটা পাবার পর থেকেই রণজয় একটু দ্বিধাগ্রস্ত হয়ে আছে। তাই রবিবারের সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে ওদেরই এক বন্ধু শ্যামলকে একটা কল করলো রণজয়। শ্যামল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, কলকাতাতেই থাকে। হ্যালো শ্যামল, রণজয় বলছি। আরে রণজি, কেমন আছিস? এখন কোথায়, পুনে না কলকাতা? এই তো কলকাতা এসেছি কিছুদিনের ছুটি কাটাতে ভাই। বাহ, তাহলে চল একদিন মিট করা যাক। অফকোর্স, বাট আজ আমি তোকে একটা অন্য কারণে ফোন করেছিলাম। তো কি মনে আছে আমাদের স্কুলের রক্তিমকে? হ্যাঁ, তা আবার মনে থাকবে না? আমি যতদূর জানি কলেজ থেকে পাশ করে বেরোনোর পর ও বড় বাজারে ওর বাবার বইয়ের ব্যবসাটা চালাতো। সেই সময় 2-1 বার ওর সাথে দেখাও হয়েছিল। তারপর হঠাৎ শুনলাম ও নাকি ব্যবসাতে খুব বড় লস খেয়ে কলকাতার বাড়ি বিক্রি করে চলে গেছে। তারপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। কাল রাত 11টা নাগাদ রক্তিম আমাকে কল করেছিল। প্রথমটায় গলা শুনে চিনতে পারিনি, পরে পরিচয় দেওয়াতে নিশ্চিত হলাম। সামনের শনিবার ওর বাড়িতে আমাকে আর পৃথাকে ইনভাইট করেছে, বারবার যেতেও অনুরোধ করেছে। কিন্তু আমি ভাবছি এত বছর কোনো যোগাযোগ নেই, তার উপর হঠাৎ করেই ফোন। তা এত করে যখন বলছে তখন এত কিছু না ভেবে পৃথাকে নিয়ে ঘুরে যায়। তবে একটু সাবধান, কলকাতাতে থাকাকালীন শুনেছিলাম রক্তিমের ওয়াইফ কিছুদিন মানসিক হাসপাতালে ভর্তি ছিল। এই বলে শ্যামল ফোনটা রেখে দিল। রণজয় ভাবতে থাকলো পৃথাকে এসব জানালে হয়তো পৃথা যেতে রাজি হবে না। এমন সময় পৃথা ঘরে ঢুকে বলল, বুঝলে, এতদিনে গ্রাম ঘোরার একটা সুযোগ যখন এসেছে তখন এই সুযোগকে আমি আর ছাড়ছি না। আসলে পৃথা রণজয় শহরেই বড় হয়েছে, গ্রাম দেখার সুযোগ ওদের দুজনের সেভাবে কখনোই হয়নি। তাই রণজয় বলল, অ্যাজ ইউ উইশ। কিন্তু রণজয়ের মনে একটা দোনমোনা থেকেই গেল। যাই হোক, শুক্রবার দিন দুপুরের দিকে শিয়ালদহ থেকে ওরা রওনা দিল দুবরাজপুরের উদ্দেশ্যে। বিকেল 5টা নাগাদ দুবরাজপুর স্টেশনে নেমে পৃথা একটা রিকশাকে দাঁড়িয়ে থাকতে দেখে
হাঁক দিয়ে বলল, রিক্সা বেলাপুর যাবে? আসলে রক্তিমের বাড়ি দুবরাজপুর থেকে আরও বেশ কিছুটা দূরে বেলাপুর নামে একটা গ্রামে। আগে বেলাপুর যাবেন? সেখানে কার বাড়ি যাবেন? ওই পুরনো জমিদার বাড়ি যাব। বাবু, বেলাপুর এখান থেকে অনেক দূর। এখন বেলাও পড়ে গেছে, রিক্সা ওদিকে যাবে না। আমি আপনাদের ওই কমলপুরের কাছে ছেড়ে দিতে পারি। ঠিক আছে, তাই চলো। রিক্সা গ্রামের মাটির পথ ধরে চলতে শুরু করলো। পৃথা আর রণজয় পুনেতে থাকলেও খুব প্রকৃতিপ্রেমী মানুষ, তাই ওদের কাছে এটা একটা উপরি পাওনা। 40 মিনিট পর ওরা যখন কমলপুর গ্রামে এসে পৌঁছলো, তখন বিকেল গড়িয়ে গেছে। রিক্সাওয়ালা বলল, বাবু, এরপর আর যাব না, আর আপনারাও একটু সাবধানে যাবেন, ওদিকের রাস্তা ভালো না। এসব শুনে পৃথা বলে উঠল, সে কি, এতটা পথ পায়ে হেঁটেই বা যাবো কি করে? এমন সময় রণজয়ের পেছন থেকে এসে একজন চাপা গলায় বলে উঠল, কিরে, চিনতে পারছিস? রণজয় তাকিয়ে দেখল একজন ভদ্রলোক গায়ে একটা সাদা চাদর জড়ানো, একটু কাঁচা পাকা চুল আর একটা অদ্ভুত ক্লান্তি মাখা চাহনি নিয়ে ওর দিকে চেয়ে আছে। আরে, এ তো রক্তিম, কিন্তু তোকে তো চেনাই যাচ্ছে না। রক্তিম বলল, এতটা জার্নি করে তোরা নিশ্চয়ই খুব ক্লান্ত। ওদিকে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে ছেড়ে দিয়ে পৃথা ওদের কাছাকাছি এসে রক্তিমকে দেখে বলল, নমস্কার, আমি পৃথা। আপনার কথা ওর মুখে অনেকবার শুনেছি। চল, তোদের জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে। এই বলে রক্তিম একটু সামনের দিকে এগিয়ে গেল। পেছন পেছন রণজয় আর পৃথা ওকে ফলো করতে করতে যখন পুকুর ধারের কাছাকাছি এসে গেছে, তখন প্রায় সন্ধে নেমে গেছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর একটা অদ্ভুত নিস্তব্ধতায় পৃথার গাটা কেমন যেন একটু ছমছম করে উঠল। ও চাপা স্বরে রণজয়কে বলে উঠল, আর কত দূর বলো তো? বেশি দূর হবে বলে মনে হয় না। এমন সময় রক্তিম বলল, ওই যে পুকুরের ওপারে যে বড় বাড়িটা দেখছিস, ওইটাই আমাদের বাড়ি। চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে, তারই মধ্যে গাছপালার ফাঁক দিয়ে যেটুকু দেখা যায় তাতে একটা প্রাচীন আমলের দোতলা বাড়ি চোখে পড়ল। রণজয় বলে উঠল, বাড়িটা বেশ পুরনো বলেই মনে হচ্ছে রে। হ্যাঁ, আমাদের যারা জ্ঞাতি ছিল তারা সবাই এদিক ওদিক চলে গেছে। এখন আমি আর আমার বউ একাই এই বাড়িতে থাকি। আমার কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস লাগছে জানো। শহর থেকে এত দূরে একটা গ্রামে, তাও আবার এরকম একটা পুরনো জমিদার বাড়িতে থাকার মজাই আলাদা। এইসব কথা চলতে চলতে ওরা যখন বাড়িটার সামনে এসে দাঁড়ালো, তখন বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মতন লোক একটা টর্চ হাতে বেরিয়ে এলো। ওকে দেখে রক্তিম বলল, ও হলো নগেন। আমার বাবার আমল থেকেও আমাদের বাড়িতে আছে। এখন প্রায় ঘরের লোক হয়ে গেছে বললেই চলে। লোকটা রক্তিমকে দেখে অদ্ভুত একটা গলায় বলে উঠল, দাদাবাবু, বাইরের আলোটা আবার মনে হয় কেটে গেছে। রক্তিম ওর কথার গুরুত্ব না দিয়ে রণজয় আর পৃথাকে বলে উঠল, তোরা একটু সাবধানে আসিস, এদিকটা বেশ অন্ধকার। ওরা ধীরে ধীরে পা ফেলে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, তখন কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ওদের গ্রাস করে ফেলল। পৃথা দেখল বাড়ির ভেতরে একটা লম্বা টানা বারান্দা, আর তার দুদিকে সারিবদ্ধভাবে সাজানো ঘর, ঠিক যেমনটা পুরনো আমলের জমিদার বাড়িগুলোতে হয়ে থাকে।
খুব একটা যে মেনটেন্ড সেরকমটা কিন্তু মনে হলো না, বেশ অগোছালো। তবে আসবাবপত্রগুলোর মধ্যে বেশ একটা বনেদি আনার ছোঁয়া আছে। গোটা বাড়িতে যেন একটা আলো আঁধারির খেলা চলছে। বাড়িতে ঢুকেই রক্তিম রণজয়কে বলল, নগেনদা তোদের ওই কোণের দিকের ঘরটাতে নিয়ে যাবে, ওই ঘরেই তোদের থাকার ব্যবস্থা করা হয়েছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আয়, ওখানেই বাকি কথা হবে। নগেন এসে ওদের লাগেজপত্র নিয়ে বারান্দার শেষ প্রান্তের কোণের ঘরটার দিকে চলে গেল। পেছন পেছন ওকে ফলো করে রণজয় আর পৃথাও ওই ঘরে গিয়ে ঢুকল। এই ঘরটা অন্য ঘরগুলোর তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি বলেই মনে হলো। নগেন ওদের ব্যাগপত্র ঘরে রেখে দিয়ে পৃথাকে বলল, দিদিমণি, একটু সাবধানে চলাফেরা করবেন, এখানে আলোটা একটু কম। বাড়িটাতে ঢোকার পর থেকেই কেমন যেন একটু অস্বস্তি লাগছিল পৃথার। ও রণজয়কে বলল, আচ্ছা রণজয়, আমি ভাবছি এত বড় বাড়িতে মাত্র এই কজন লোক থাকে কে করে? রণজয় সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে বাবা, যারা থাকে তাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। আমরা শহরের ফ্ল্যাট কালচারে অভ্যস্ত, তাই আমাদের ওরকম মনে হয়। নাও তুমি এবার ফ্রেশ হয়ে নাও, আমি বরং বাড়ির চারিদিকটা একটু ঘুরে দেখে আসি। এই বলে রণজয় ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে চলে গেল। লম্বা টানা বারান্দার দুদিকে সারিবদ্ধভাবে সাজানো ঘরগুলোর অধিকাংশই বন্ধ হয়ে পড়ে আছে। বারান্দার এক পাশ দিয়ে দোতলার দিকে সিঁড়ি ওপরে উঠে গেছে। দোতলার দিকটাতে তেমন একটা আলো নেই বললেই চলে। রণজয় নিচে দাঁড়িয়ে যখন ভাবছে যে দোতলাতে ওঠাটা ঠিক হবে কিনা, ঠিক তখনই একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লাগলো। মনে হলো যেন দোতলার দিক থেকেই গন্ধটা আসছে। এমন সময় পেছন থেকে একটা চাপা কণ্ঠস্বর ভেসে এলো, বাবু, এইখানে দাঁড়িয়ে কি করছেন? আরে এই তো নগেন। আমি আসলে বাড়িটা একটু ঘুরে দেখছিলাম, কিন্তু দোতলার দিক থেকে একটা অদ্ভুত পচা গন্ধ আমার নাকে এসে লাগলো। বাবু, এত বড় বাড়ি, সব দিক খেয়াল রাখা সম্ভব হয় না। এদিকটাতে আলো নেই, একটু সাবধানে চলাফেরা করবেন। রণজয় মনে মনে ভাবল, যাকে কোথাও ইঁদুর টিঁদুর মরে পচেছে মনে হয়। সত্যি তো, এত বড় বাড়ি, তাও আবার পুরনো, মেনটেন করাটা খুবই কঠিন ব্যাপার। না, যাই একটু ফ্রেশ হয়নি। ডাইনিংয়ে বোধহয় রক্তিম আমাদের জন্য অপেক্ষা করছে। রণজয় ঘড়িতে দেখল প্রায় রাত 8টা বাজে। ডাইনিংটা ছিল বাড়ির একদম পেছন দিকে, মানে বারান্দার একদম শেষ প্রান্তে গিয়ে ডান দিকে, আর সেখানেই রান্নাঘর। যে ঘরে রণজয় আর পৃথার থাকার ব্যবস্থা হয়েছে, সেই ঘরের কাছাকাছি এসে দরজা ঠেলে ঘরে ঢুকতে গিয়ে একটা মিষ্টি কণ্ঠে গানের আওয়াজ রণজয়ের কানে এলো। রণজয় ঘরে ঢুকে দেখল বাথরুমের দরজাটা বন্ধ, আর ভেতর থেকে গুনগুন করে গানের একটা আওয়াজ ভেসে আসছে। রণজয় ঘরের দরজাটা বন্ধ করতে করতে বলল, পৃথা, প্লিজ একটু তাড়াতাড়ি করো, রক্তিম আমাদের জন্য ওদিকে ডাইনিংয়ে অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ
দরজায় কড়া নাড়ার আওয়াজে রণজয় কেমন যেন চমকে উঠল। দরজাটা খুলতেই রণজয়ের হাত পা কেমন যেন অবশ হয়ে গেল।